আজ আমাদের আলোচ্য বিষয় উদ্ভিদের ফুল এবং ফল। প্রথমেই বলি ফুল কি বা কাকে বলে। সপুষ্পক উদ্ভিদের যে রূপান্তরিত অংশ ফল ও বীজ উৎপাদনের মাধ্যমে বংশবিস্তারে সাহায্য করে তাকে বলা হয় ফুল। অর্থাৎ ফুলের কাজ হচ্ছে বংশবিস্তার করতে সাহায্য করা। ফুল দুই রকমের হয়, সম্পূর্ণ ফুল এবং অসম্পূর্ণ ফুল। এই সম্পূর্ণ ফুলে চারটি অংশ থাকে, যথা বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র। সম্পূর্ণ ফুল এবং অসম্পূর্ণ ফুল কি? যে ফুলে বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র সবগুলোই বর্তমান তাকে বলা হয় সম্পূর্ণ ফুল, অর্থাৎ সব স্তবকগুলোই আছে। এবং যে ফুলে যে কোনো একটা স্তবক অনুপস্থিত থাকে তাকে বলা হয় অসম্পূর্ণ ফুল। ছবিটি ভালো করে দেখো, এখানে ফুলের বিভিন্ন অংশ দেখানো হয়েছে। নিচের দিক থেকে দেখো, এটা হচ্ছে পুষ্পবৃন্ত অর্থাৎ ফুলের বোটা। ঠিক তার উপরে আছে পুষ্পাক্ষ অর্থাৎ যে অংশে ফুলটা রয়েছে বোটার ঠিক উপরে। তারপর আছে বৃত্তাংশ, এগুলো পরে আলোচিত হবে। এরপরে দেখো বাঁদিকে স্ত্রীস্তবক, এর মধ্যে তিনটে অংশ আছে, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং গর্ভাশয়। ডান দিকে উপরে দেখো পুংকেশর, এখানেও দুটো অংশ দেখানো হয়েছে, এখানে পরাগধানী আর পরাগদণ্ড। এবার আমরা এই বিভিন্ন অংশগুলো নিয়ে আলোচনা করব। বৃতি। বৃতি কি? ফুলের সর্ববাইরের স্তবককে বৃতি বলা হয়। সাধারণত এরা সবুজ রঙের হয়। বৃতি খণ্ডিত না হলে সেটি যুক্ত বৃতি, কিন্তু যখন এটি খণ্ডিত হয় তখন তাকে বিযুক্ত বৃতি বলা হয়। আর এর প্রত্যেকটা খণ্ডকে বলা হয় বৃত্তাংশ। আগের ছবিতে তোমরা দেখেছো। এই বৃতির কাজ কি? বৃতির কাজ হচ্ছে ঝড়, বৃষ্টি, তাপ প্রভৃতি থেকে ফুলের কুঁড়িকে রক্ষা করা। সবুজ রঙের বৃতি পাতার মতো খাদ্য তৈরি করতে পারে, কারণ এখানে ক্লোরোফিল থাকে। এবং রঙিন বৃতি পরাগায়নে সাহায্য করে। এরপর হচ্ছে দলমণ্ডল, এটি বাইরের দিক থেকে ফুলের দ্বিতীয় স্তবক। কতকগুলো পাপড়ি মিলে দলমণ্ডল গঠন করে। এর প্রতিটি অংশকে পাপড়ি বা দলাংশ বলে। পাপড়িগুলো পরস্পর যুক্ত, যেমন ধুতরা ফুল, অথবা পৃথক, যেমন জবা ফুল। এটা হতে পারে। এরা বিভিন্ন রঙের হয়, অর্থাৎ পাপড়িগুলো কোনো কোনো ফুলের ক্ষেত্রে যুক্ত হতে পারে, কোনো কোনো ফুলের ক্ষেত্রে পৃথক হতে পারে। এই দলমণ্ডলের কাজ হচ্ছে, দলমণ্ডল সাধারণত রঙিন হয়, ফুল তোমরা দেখেছো সবাই বিভিন্ন রঙের হয়। রঙিন হয়, এরা কি করে পোকামাকড় ও পশু পাখি আকর্ষণ করে এবং পরাগায়ন নিশ্চিত করে। এরা ফুলের অন্য অংশগুলোকে রোদ বৃষ্টি থেকে রক্ষা করে। এরপর দেখো পুংস্তবক বা পুংকেশর, এটি ফুলের তৃতীয় স্তবক। এই স্তবকে প্রতিটি অংশকে পুংকেশর বলে। পুংকেশরের দণ্ডের ন্যায় অংশকে পুংদণ্ড এবং শীর্ষে থলির ন্যায় অংশকে পরাগধানী বলে। পরাগধানীর মধ্যে পরাগরেণু উৎপন্ন হয়। পরাগরেণু থেকে পুংজননকোষ উৎপন্ন হয়
এরা সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে। তাহলে পুংস্তবক বা পুংকেশরের কাজ হচ্ছে পরাগরেণু তৈরি করা। এরপরে আছে ফুলের চতুর্থ স্তবক, স্ত্রীস্তবক বা গর্ভকেশর। এটি ফুলের চতুর্থ স্তবক। এক বা একাধিক গর্ভকেশর বা গর্ভপত্র নিয়ে একটি স্ত্রীস্তবক গঠিত হয়। একটি গর্ভপত্রের তিনটি অংশ থাকে: গর্ভাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড। গর্ভাশয়ের ভিতরে ডিম্বক থাকে। এই গর্ভাশয় বা ডিম্বাশয় থেকে ফল তৈরি হয় এবং ডিম্বক থেকে বীজ তৈরি হয়। এরা পুংস্তবকের মতোই সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে। তাহলে গর্ভাশয়ের কাজ কি, মানে গর্ভকেশরের কাজ হচ্ছে ডিম্বাণু সৃষ্টি করা এবং ফল ও বীজ সৃষ্টি করা। তাহলে এতক্ষণ আমরা দেখলাম কি যে পুংকেশরের মধ্যে বিভিন্ন রকম অংশ আছে। কি কি আছে? পুংদণ্ড, পরাগধানী, পরাগরেণু। এবার এগুলো দেখি। পুংদণ্ড বা পরাগদণ্ড সেটা কি? পুংকেশরের দণ্ডের ন্যায় অংশটাকে বলা হয় পুংদণ্ড বা পরাগদণ্ড। আর পরাগধানী কোনটা? পুংদণ্ডের শীর্ষে বা মাথায় থলির ন্যায় যে অংশ থাকে তাকে বলা হয় পরাগধানী। আর ফুলের পুংস্তবকের পরাগধানীতে হলুদ বা কমলা রঙের গুঁড়ো গুঁড়ো এক ধরনের বস্তু থাকে। এই বস্তুকেই বলা হয় পরাগ বা পরাগ রেণু। এইবার আমরা গর্ভকেশরের বিভিন্ন অংশগুলোকে দেখি কি কি আছে সেখানে। ডিম্বাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড, এই তিনটি অংশ গর্ভকেশরে থাকে। প্রথমে বলি ডিম্বাশয় বা গর্ভাশয়। গর্ভকেশরের গোড়ার স্থিত অংশ বা মোটা যে অংশটা থাকে একেবারে গোড়ার দিকে, সেটাই হচ্ছে ডিম্বাশয় বা গর্ভাশয়। আর গর্ভদণ্ড কি? ফুলের গর্ভাশয়ের মাথা থেকে যে সরু সুতোর মতো লম্বা অংশ বেরিয়ে আসে তাকে বলা হয় গর্ভদণ্ড। আর এই গর্ভাশয়ের একেবারে শীর্ষে স্থিত অংশ অর্থাৎ গর্ভদণ্ডের একেবারে শেষ প্রান্ত যেটা, সেটাকে বলা হয় গর্ভমুণ্ড। এতক্ষণ আমরা ফুলের বিভিন্ন অংশ এবং তাদের কাজ সম্বন্ধে জানলাম। এইবার আমরা দেখব ফল। ফল কি? নিষিক্তকরণের পর গর্ভাশয় এককভাবে অথবা ফুলের অন্যান্য অংশসহ পরিপুষ্ট হয়ে যে অঙ্গ গঠন করে তাকে বলা হয় ফল। শুধু গর্ভাশয় ফলে পরিণত হলে তাকে বলা হয় প্রকৃত ফল। অর্থাৎ যদি গর্ভাশয় থেকে কেবলমাত্র ফল তৈরি হয়, সেখানে ফুলের অন্যান্য অংশ যুক্ত না হয়, তখন সেই ফলকে বলা হবে প্রকৃত ফল, যেমন আম, কাঁঠাল ইত্যাদি। গর্ভাশয় ছাড়া ফুলের অন্যান্য অংশ পুষ্ট হয়ে যখন ফলে পরিণত হয় তখন তাকে অপ্রকৃত ফল বলে, যেমন আপেল, চালতা ইত্যাদি। তাহলে এই সকল প্রকৃত ফল এবং অপ্রকৃত ফল এদেরকে আবার তিন ভাগে ভাগ করা যায়: সরল ফল, গুচ্ছ ফল এবং যৌগিক ফল। তাহলে আমরা কি দেখলাম যে ফল প্রধানত দুটো প্রকার হলো, একটা হচ্ছে প্রকৃত ফল আর একটা হলো অপ্রকৃত ফল। এবার এই সমস্ত প্রকৃত ফল এবং অপ্রকৃত ফল এদের আবার তিনটে করে ভাগ আছে: সরল ফল, গুচ্ছ ফল এবং যৌগিক ফল। এবার আমরা দেখব সরল ফল কি এবং তাদের ভাগ। সরল ফল হচ্ছে ফুলের একটি মাত্র গর্ভাশয় থেকে যে ফলের উৎপত্তি হয় তাকে বলা হয় সরল ফল। এরা রসালো বা শুষ্ক হতে পারে, যেমন আম হচ্ছে একটি সরল ফলের উদাহরণ। রসালো ফল কি? যে ফলের ফলত্বক পুরু এবং রসালো অর্থাৎ রসযুক্ত তাকে বলা হয় রসালো ফল। এই ধরনের ফল পাকলে সাধারণত ফলত্বক ফেটে যায় না, যেমন আম,
জাম, কলা ইত্যাদি। আর নিরস ফল কি? যে ফলের ফলত্বক পাতলা এবং পরিপক্ক হলে ত্বক শুকিয়ে ফেটে যায় তাকে নিরস ফল বলে। যেমন শিম, ঢেঁড়স, সরিষা, তোমরা সবাই দেখেছো এগুলো পাকলে পরে ফেটে যায়। তাহলে আমরা কি দেখলাম? সরল ফল দু রকমের, একটা হচ্ছে রসালো ফল আর একটা হচ্ছে নিরস ফল। এবার আমরা বলি গুচ্ছ ফল। গুচ্ছ ফল কি? একটি ফুলে যখন অনেকগুলো গর্ভাশয় থাকে এবং প্রতিটি গর্ভাশয় ফলে পরিণত হয়ে একটি বোঁটার উপর গুচ্ছাকারে থাকে, তখন তাকে গুচ্ছ ফল বলে। যেমন নয়নতারা, আকন্দ, আতা। তাহলে আমরা সরল ফলের ক্ষেত্রে দেখেছিলাম একটা মাত্র গর্ভাশয় ছিল এবং সেটা ফলে পরিণত হয়েছিল। সেখানে গুচ্ছ ফলের ক্ষেত্রে কি হয়? অনেকগুলো গর্ভাশয় থাকে এবং প্রত্যেকটা গর্ভাশয় ফলে পরিণত হয় এবং তারা একটা বোঁটার উপরে কিন্তু গুচ্ছাকারে অবস্থান করে, এই জন্য তাদের গুচ্ছ ফল বলা হয়। আর যৌগিক ফল হলো একটি মঞ্জুরির সম্পূর্ণ অংশ যখন একটি ফলে পরিণত হয় তখন তাকে যৌগিক ফল বলে। যেমন আনারস, কাঁঠাল, ডুমুর ইত্যাদি। তাহলে আমরা তখন বিভিন্ন রকমের ফল সম্বন্ধে জানলাম, বিভিন্ন প্রকারের ফল। এইবার এদের বৈশিষ্ট্যগুলো দেখি। সরল ফলের বৈশিষ্ট্য কি? একটা বোঁটা থাকে, বোঁটার উপরে একটি মাত্র অংশ থাকে এবং এক বা একাধিক বীজ থাকে। আর গুচ্ছ ফলের বৈশিষ্ট্য হলো একটা বোঁটা থাকে, বোঁটার উপরে অনেকগুলো অংশ থাকে এবং অংশগুলোকে আলাদা করা যায় এবং প্রতিটি অংশে একটা করে বীজ থাকে। আম একটা অতি পরিচিত ফল, তোমরা সবাই আম দেখেছো এবং খুব এটা একটা সুস্বাদু ফল। তাই আমের গঠন সম্বন্ধে আমরা এখন কিছু জানবো। আম হচ্ছে একটা রসালো সরল ফল। আমের গঠনে দুটি অংশ দেখা যায়, যথা পেরিকার্প বা ফল ত্বক এবং বীজ। এই ফল ত্বক সেটা কি জিনিস? ডিম্বাশয়ের আবরণী ত্বক থেকে ফল ত্বক গঠিত হয়। এর আগে আমরা ডিম্বাশয় সম্বন্ধে পড়েছি। ডিম্বাশয়ের যে আবরণ, সেই আবরণটাই ফল ত্বক গঠিত করে। এই ফল ত্বকে তিনটি স্তর থাকে, বহিঃত্বক, মধ্যত্বক এবং অন্তঃত্বক। ছবিটি দেখো ভালো করে, এটা একটা আমের ছবি এখানে দেখানো হয়েছে। একেবারে বাইরের যে শক্ত খোসা যেটাকে আমরা ফেলে দিই, সেটা হচ্ছে বহিঃত্বক। আর শাঁস অংশ যেটা আমরা খাই, আমের শাঁস যেটুকু আমরা খাই, সেটা হচ্ছে মধ্যত্বক। আর বীজের উপরে যে শক্ত একটা খোসা থাকে সেটা হচ্ছে অন্তঃত্বক। তাহলে আমরা দেখলাম তিনটে ত্বক রয়েছে, বহিঃত্বক, মধ্যত্বক, অন্তঃত্বক। বহিঃত্বক কোনটা? পাতলা চামড়ার মতো, কাঁচা অবস্থায় এর রং সবুজ হয়, সবাই তোমরা দেখেছো। পাকলে এটি হলুদ বা লালাভ রঙের হয়ে যায়, এটিকে আমরা আমের খোসা বলে থাকি, এটা হচ্ছে বহিঃত্বক। আর মধ্যত্বক রসালো শাঁসযুক্ত অংশ যেটা আমরা খাই। আর অন্তঃত্বক হচ্ছে কঠিন, আমরা এটাকে আঁটি বলি, অর্থাৎ বীজটা যার ভিতরে থাকে, সেই যে শক্ত আঁটি যেটা বীজটাকে ঢেকে রাখে, তাই বীজটাকে বাইরে থেকে আমরা দেখতে পাই না, এটা হচ্ছে অন্তঃত্বক। তাহলে এই যে আম যেটা নিয়ে আমরা এখন আলোচনা করছি, এই আম হচ্ছে একটা দ্বিবীজপত্রী উদ্ভিদ। তাহলে আমের বীজের মধ্যে দুটো বীজপত্র থাকে, তাই আম হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ।
তোমরা সবাই বাড়িতে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।